আসসালামু আলাইকুম। একবার ভাবুন তো, আপনি রাতে ঘুমাতে গেলেন নিজের দেশে, আর সকালে ঘুম থেকে উঠে শুনলেন আপনার দেশটা আর আপনাদের নিয়ন্ত্রণে নেই। দেশের প্রেসিডেন্ট উধাও, আর টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে অন্য দেশের প্রেসিডেন্টের ঘোষণা। গত ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলায় ঠিক এই ঘটনাটিই ঘটেছে। আমেরিকার ডেল্টা ফোর্স সোজা ঢুকে পড়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল প্যালেসে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয় এবং মুহূর্তের মধ্যে ভেনেজুয়েলার পুরো নিয়ন্ত্রণ চলে যায় ওয়াশিংটনের হাতে। ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ঘোষণা করেছেন অপারেশন সাকসেসফুল। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা সাধারণ কোনো যুদ্ধ বা কূ, কিন্তু আপনি যদি ভাবেন এটা নিছকই আরেকটা রাজনৈতিক ক্ষমতার হাতবদল, তবে আপনি ভুল ভাবছেন। এর পেছনে লুকিয়ে আছে এমন এক জিওপলিটিক্যাল গেম যা বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা সেই কেন এবং কিভাবের উত্তর খুঁজব যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন এই হামলার পেছনে ৩টি প্রধান কারণ দেখিয়েছে। ১. মাদক বা ড্রাগস নিয়ন্ত্রণ। ২. মানবাধিকার রক্ষা। ৩. এবং অবশ্যই গণতন্ত্র বা ডেমোক্রেসি প্রতিষ্ঠা। শুনতে খুব মহৎ মনে হচ্ছে, তাই না? কিন্তু চলুন একটু লজিক্যাল ফ্যাক্ট চেক করা যাক। যদি স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্রই আমেরিকার প্রধান সমস্যা হতো, তবে সৌদি আরব কেন আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র? যেখানে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সেই রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে আমেরিকা কেন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করে? যদি মানবাধিকার আসল ইস্যু হয়, তবে উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সেই ঐতিহাসিক বন্ধুত্ব কিভাবে ব্যাখ্যা করবেন? আর যদি বলেন মাদক, তাহলে জেনে রাখুন, রিপোর্ট অনুযায়ী আমেরিকায় প্রবেশ করা ৯০% অবৈধ মাদক আসে মেক্সিকো বর্ডার দিয়ে। কই, মেক্সিকোতে তো আমেরিকা হামলা করে সরকার পরিবর্তন করেনি। তাহলে প্রশ্ন থেকেই যায়, মেক্সিকো নয়, সৌদি আরব নয়, আমেরিকা ভেনেজুয়েলাকেই কেন টার্গেট করল? এর উত্তর লুকিয়ে আছে মাটির নিচে, কালো সোনার ভাণ্ডারে। আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দিই। ১৯৫০-এর দশকে ভেনেজুয়েলা ছিল দক্ষিণ আমেরিকার সুইজারল্যান্ড। সে সময় ভেনেজুয়েলার কারেন্সি ছিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী কারেন্সি। মানুষ উইকেন্ডে বাজার করতে বিমানে করে আমেরিকায় যেত, এতটাই ধনী ছিল তারা। আর এই ধনের মূল কারণ তেল। আসুন পরিসংখ্যানটা দেখি। বিশ্বের সবচেয়ে বেশি তেলের রিজার্ভ কার কাছে আছে? সৌদি আরব, না ইরান? না, উত্তর হল ভেনেজুয়েলা। তাদের মাটির নিচে আছে ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল, যা বিশ্বের সর্বোচ্চ। কিন্তু নির্মম পরিহাস হল, যে দেশের মাটির নিচে অফুরন্ত সম্পদ, সেই দেশের মানুষ আজ ডাস্টবিনে খাবার খুঁজছে। হাসপাতালগুলোতে সাধারণ প্যারাসিটামল নেই। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এমন পর্যায়ে গেছে যে ১ কাপ কফি কিনতেও বস্তা ভর্তি টাকার প্রয়োজন হয়। সৌদি আরব বা দুবাই তেল বেচে আজ কোথায়, আর ভেনেজুয়েলা কোথায়? কিন্তু কেন? কিভাবে একটা ধনী দেশ ভিখারিতে পরিণত হলো? এই গল্পের ভিলেন কে? আমেরিকা নাকি ভেনেজুয়েলার নিজেদের নেতারা? উত্তরটা পেতে আমাদের ফিরে যেতে হবে যখন ক্ষমতায় আসেন হুগো স্যাভেজ। হুগো স্যাভেজ নিজেকে গরিবের বন্ধু হিসেবে পরিচয় দেন। তিনি একটি পপুলার ন্যারেটিভ তৈরি করেন। আমাদের ২০০৭ সালে তিনি এক বৈপ্লবিক কিন্তু বিপজ্জনক সিদ্ধান্ত নেন। তিনি ফরমান জারি করেন, ভেনেজুয়েলায় ব্যবসা করতে হলে বিদেশি কোম্পানিগুলোকে ৬০% মালিকানা সরকারের হাতে তুলে দিতে হবে। অ্যাক্সন মোবিল বা কনকো ফিলিপসের মতো আমেরিকান জায়েন্টরা এটা মানতে রাজি ছিল না। ফলে ভেনেজুয়েলার সরকার তাদের সব সম্পদ, রিফাইনারি, যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে নেয়। শুরুতে মনে হয়েছিল স্যাভেজ ম্যাজিক করেছেন। তেলের দাম বাড়ছিল, সরকারের হাতে প্রচুর কাঁচা টাকা আসছিল। কিন্তু এখানেই হুগো স্যাভেজ সেই ঐতিহাসিক ভুলটি করেন, যা অর্থনীতির ভাষায় ডাচ ডিজিজের মতো পরিস্থিতি তৈরি করে। ১. উৎপাদন ধ্বংস। তিনি এই তেলের টাকায় শিল্প কারখানা বা কৃষি তৈরি করেননি, বরং সস্তায় মানুষকে খাইয়েছেন। ফলে দেশের নিজস্ব উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। দেশ পুরোপুরি ইম্পোর্ট বা আমদানি নির্ভর হয়ে যায়। ২. মেধা পাচার, ব্রেইন ড্রেন। সবচেয়ে বড় ভুলটি ছিল
18,000 দক্ষ প্রকৌশলী এবং তেল বিশেষজ্ঞদের চাকরি থেকে বরখাস্ত করা, কারণ তারা রাজনৈতিকভাবে তার মতের ছিল না। তাদের জায়গায় বসানো হলো অদক্ষ দলীয় কর্মী এবং সেনা অফিসারদের, যারা তেলের তোও বুঝত না। ফলাফল, রক্ষণাবেক্ষণের অভাবে রিফাইনারিতে আগুন লাগতে শুরু করল, উৎপাদন ধসে পড়ল। সোনার ডিম পাড়া হাঁসটাকে তারা নিজেরাই হত্যা করল। এখন প্রশ্ন হল, ভেনেজুয়েলা তো গত 10 থেকে 15 বছর ধরেই ডুবছে, তাহলে আমেরিকা এখনই কেন হামলা করল? এর পেছনে 3টি স্ট্র্যাটেজিক কারণ আছে। 1. তেলের ধরন, হেভি ক্রুড অয়েল। আমেরিকার টেক্সাস এবং লুইজিয়ানার রিফাইনারিগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে ভেনেজুয়েলার ভারী তেল বা হেভি ক্রুড প্রসেস করার জন্য। আমেরিকার নিজস্ব শেল অয়েল অনেক হালকা, তাই নিজেদের রিফাইনারি সচল রাখতে ভেনেজুয়েলার তেল তাদের অপরিহার্য। 2. রাশিয়া ও চীনের প্রভাব। গত কয়েক বছরে ভেনেজুয়েলা ঋণের দায়ে রাশিয়া এবং চীনের কাছে নিজেদের অনেক খনি এবং সম্পদ লিজ দিয়েছে। আমেরিকার ঘরের কাছে রাশিয়া চীনের এই আধিপত্য ওয়াশিংটন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। 3. স্বর্ণ এবং খনিজ। শুধু তেল নয়, ভেনেজুয়েলায় রয়েছে বিশাল স্বর্ণ, হীরা এবং সিলিকনের খনি, যা আধুনিক টেকনোলজির জন্য অত্যন্ত জরুরি। সুতরাং ট্রাম্পের এই মুভ শুধুই গণতন্ত্র নয়, এটি মূলত একটি কর্পোরেট টেক ওভার। ইতিহাসের এই ঘটনা থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। 1. ফ্রিবিশ পলিটিক্স। সম্পদ সৃষ্টি না করে শুধু সম্পদ বণ্টন করলে দীর্ঘমেয়াদে দেশ দেউলিয়া হতে বাধ্য। 2. দক্ষতার মূল্য। আপনি যখন যোগ্যদের সরিয়ে অনুগতদের বসাবেন, তখন সিস্টেম কোল্যাপস করবেই, সেটা কোম্পানি হোক বা দেশ। 3. শক্তির রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা বা মোরালিটি বলে কিছু নেই। দিন শেষে যার শক্তি বেশি, নিয়ম তার কলামেই লেখা হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমেরিকার এই হস্তক্ষেপ কি সত্যিই ভেনেজুয়েলার সাধারণ মানুষের মুক্তি আনবে, নাকি এটি আরেকটি ইরাক বা লিবিয়ার মতো পরিস্থিতি তৈরি করবে? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।